দেখছেন এটি নিউজ কাজী সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন্নাহা জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমরা ঈদ উদযাপন করেছি। ঈদ মানে আনন্দ এবং ঈদ মানে আপনজনের কাছে ফেরা, কিন্তু সেই আনন্দের যাত্রায় যখন হয়ে ওঠে ভয়ের কারণ, তখন প্রশ্ন জাগে আমরা কি আসলেই নিরাপদ, এবং প্রস্তুতি আছে কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন জাগে। এবারের ঈদে আমরা যেমনটা দেখেছি যে সড়ক, রেল, নৌপথ সবখানেই দুর্ঘটনার খবর। কোথাও অতিরিক্ত যাত্রী, কোথাও বেপরোয়া গতি, আবার কোথাও রয়েছে অব্যবস্থাপনার খবরও, যেটা আমরা আমাদের নিত্যনৈমিত্তিক যে খবর আছে সেখানেও আপনাদেরকে জানিয়েছি। সচেতনতার অভাব আর পরিকল্পনা ঘাটতি দুয়ের মিশ্রণে উৎসবের এই যাত্রা যেমন একটা শোকের বিষয় হয়ে দাঁড়িয়েছে, অনিশ্চয়তার আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। আর আগামী ঈদে এই দুর্ভোগ থেকে মুক্তির কি উপায়, সেটা নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন। এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে এবং এটিএন নিউজের যারা দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দর্শকদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এবারে ঈদে আমরা বেশ কয়েকটি দুর্ঘটনা দেখেছি, সেটা বাস হোক, লঞ্চ হোক, ট্রেন হোক, সড়ক পথে যেমন দেখেছি, নৌপথেও তেমন দেখেছি। এই যে দুর্ঘটনার খবর আমরা দেখেছি, সেখানে কি এবারে ঈদযাত্রার মূল কারণটা আপনার কাছে কি মনে হচ্ছে? এতগুলো দুর্ঘটনার পেছনে ব্যবস্থাপনা দুর্বলতা নাকি মানুষের অসচেতনতা এর পেছনে দায়ী? আসলে সবগুলো কারণই দায়ী। যাত্রীদের অসচেতনতা যেমনটি দায়ী, ঠিক তেমনি আমরা উত্তরাধিকার সূত্রে যে সমস্ত অব্যবস্থাপনাগুলো পেয়েছি, নতুন সরকার, নতুন মন্ত্রী নতুনভাবে দায়িত্ব নিয়েছেন, তারা আসলে ওই অব্যবস্থাপনার যে কবল সেখান থেকে আসলে বের হয়ে আসতে পারেননি। এখনও এত তাড়াতাড়ি আসা সম্ভব না। এখন ব্যাপার হলো যে আমরা নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করি। নতুন সরকার, আমরা দীর্ঘদিন যাবৎ একটা গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা করেছিলাম আসলে এই সমস্ত অব্যবস্থাপনাগুলো উত্তরণের জন্য। কিন্তু আমাদের সেকেলের প্রশাসন, সেকেলের পুলিশ, সেকেলের আইনশৃঙ্খলা বাহিনী এবং সেকেলের মালিক এবং শ্রমিক নেতারা যারা আসলে পরিবহন সেক্টরে ভূমিকা রাখেন, এই জায়গাগুলোতে আশা করি আগামী ঈদে এইবারের থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে কাঠামোগত একটা পরিবর্তন নিয়ে আসবেন। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, নতুন সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার পরে আসলে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য উল্লেখযোগ্য কিছু কার্যক্রম উনি নিয়েছেন। যেমন উনি ট্রাফিক যাতে না হয়, দুর্ভোগ তৈরি না করে নিজের গাড়ি নিজে ব্যবহার করছেন, প্রটোকল নিচ্ছেন না, বা কোনো অফিসে কর্মকর্তারা উপস্থিত আছে কিনা নিজে গিয়ে সরজমিনে পরিদর্শন করছেন, এবং সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের জন্য উদ্যোগ নিয়েছেন, ঢাকার যানজট নিরসনের জন্য 1 মাসের মধ্যে উদ্যোগ নিয়েছেন। আসলে এই যে নানামুখী উনি উদ্যোগ নিচ্ছেন, ওনার কাছে আমি একটা জিনিস অনুরোধ করব। গত 15 দিনে আমরা যেটা যাত্রী কল্যাণ সমিতি পেয়েছি, আমাদের পাওয়াটা একমাত্র পাওয়া নয়। কারণ হলো আমরা সেকেন্ডারি সোর্স ব্যবহার করি, অর্থাৎ গণমাধ্যম ব্যবহার করি। গণমাধ্যমে সব দুর্ঘটনার তথ্য আসে না। যেটুকু আসে এটুকুতে আমরা পেয়েছি প্রায় ঈদের 15 দিনে প্রায় 300 প্রাণহানি ঘটেছে, প্রায় 2000-এর বেশি মানুষ আহত হয়েছে। এবং যদি এটা শুধু হাসপাতালের তথ্যটা বিশ্লেষণ করতে যায়, একই সময়ে প্রায় 2200 রোগী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে। বাংলাদেশে পঙ্গু হাসপাতালের মতো আরও অসংখ্য হাসপাতাল আছে, 4000 হাসপাতাল আছে। সুতরাং এটার ভয়াবহতা কি? এই যে ধরেন ইরানের সাথে ইসরায়েল আমেরিকার একটা যুদ্ধ চলছে, এই যুদ্ধের প্রাণহানির চেয়ে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার প্রাণহানির এই চিত্রটাকে যদি সামনে আনি, সংখ্যাটা শুধু বেশি নয়, বেশ কয়েক গুণ বেশি, তাহলে এটা বোঝা যায় একটা যুদ্ধ বিগ্রহ দেশে যে পরিমাণ প্রাণহানি ঘটে তার চেয়ে বেশি আমাদের এখানে যুদ্ধ ছাড়া শুধুমাত্র সড়কে আমরা প্রাণ দিচ্ছি। প্রতি বছর আমাদের যে 20-25 হাজার মানুষের প্রাণহানি ঘটে, এই লাশগুলোকে যদি ঢাকার সেই যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে আনলে মানিক মিয়া এভিনিউ মাঠও, আমার সংসদের চারপাশের মাঠও এই লাশগুলোতে পুড়িয়ে যাবে। এরকম যে অবস্থা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব উনি একটা ক্র্যাশ প্রোগ্রাম নেবেন, তার মধ্য দিয়ে আসলে একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী
উনি একটা কর্মপরিকল্পনা নিয়ে কর্মপরিকল্পনা এই তিনি যে এই গ্রহণ করবেন। ভয়াবহ মহামারী থেকে জাতিকে উদ্ধারের জন্য উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। আমরা মানুষের সচেতনতা নিয়ে কথা বলছিলাম এবং একই সাথে কিন্তু এই দুর্ঘটনার পরে সবচেয়ে যে প্রশ্নটা আসে সরকারের দায় নিয়ে প্রশ্ন আসে এবং আপনার কি মনে হয়েছে যে সরকার যথেষ্ট সচেতনতামূলক কার্যক্রম ঈদের আগে নিয়েছে কিনা বা নিলেও ব্যর্থ হয়েছে কিনা? কারণ ঈদের আগে কি ধরনের সচেতনতামূলক যে ক্যাম্পেইনগুলো আছে সেটা কেমন হওয়া উচিত আসলে? দেখুন, আসলে একটা নতুন সরকার শপথ গ্রহণের পরদিনই কিন্তু রমজান, 1 মাসের মধ্যে তাদেরকে ঈদটা সামাল দিতে হলো। আমরা তাদের সমালোচনা করবার আগে তাদের কার্যক্রমটা একটু পর্যবেক্ষণ করতে চাই, পরীক্ষা নিরীক্ষা করতে চাই। তাদেরকে সবার আগে যদি হতাশ হতে হয়, সমালোচনার মুখে পড়তে হয়, আমি এমন কাজটি করতে চাই না। তাদেরকে একটু সুযোগ দিতে চাই, কিন্তু আমাদের আমলাতন্ত্র থেকে আমরা বেরোতে পারছি না। পরিবহন সেক্টরে আসলে বিশেষজ্ঞরা পরিবহন সেক্টর চালাবেন, এখন চালাচ্ছেন মালিক শ্রমিক নেতারা এবং এই যে কতিপয় আমলা, যারা আসলে এই সেক্টর চালানোর জন্য অভিজ্ঞতাহীন। অন্যদিকে মালিক শ্রমিকদের নিয়ন্ত্রণ করবার কথা, তারা এখন নিয়ন্ত্রক হয়ে বসে আছে। এই সমস্ত জায়গাগুলোতে আসলে নতুন সরকার অ্যাড্রেস করবার বিষয় আছে। আমরা পুরনো সরকারের মন্ত্রীকে যেভাবে দেখেছি গত 15 বছর, এই যে মালিক নেতা শ্রমিক নেতাদের নিয়ে তারা বাস কাউন্টারে ভিজিট করতে যেতেন, বলতেন আজকের জন্য কোনো সমস্যা নেই, অথচ মানুষ দুর্ভোগে। অবশ্যই তখন এই মানুষগুলো কিন্তু আহত হয়। এই বিষয়টি সরকারকে বিব্রত করে। এই কাজটি কিন্তু নতুন মন্ত্রীও করছেন। সুতরাং নতুন মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, তিনি নতুনত্ব কিছু নিয়ে আসবেন, যেটা বিগত সরকার যেই জায়গাগুলো ফেলিউর হয়েছে সেখান থেকে বেরিয়ে আসবেন এবং মালিক শ্রমিক নেতাদের আসলে নিয়ন্ত্রণ করার পদ্ধতিটা উনি বেছে নেবেন। এখন মালিক শ্রমিক নেতারা যদি মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করে, আমরা বিগত সরকারের সময় দেখেছি মালিক শ্রমিক নেতারা এত বেশি ক্ষমতাশালী হয়ে গিয়েছিলেন, তারা আসলে মন্ত্রণালয়কে বিদ্যাঙ্গুলি দেখাতেন। এখনো বলতে চাচ্ছেন যে পরিবহন খাতে আসলে নিয়ন্ত্রণহীনতা দুর্ঘটনার অন্যতম বড় একটা আমার তাই মনে হচ্ছে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখানে একটা কাঠামোগত সংস্কার আনতে হবে। আমার পাশের দেশ ভারত আছে, অন্যান্য দেশ আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা উন্নত দেশে দীর্ঘদিন ছিলেন, ওনার ওখানে গণপরিবহন ব্যবহার করতেন, ওনার দীর্ঘ একটা অভিজ্ঞতা রয়েছে। উনি অভিজ্ঞতালব্ধ জ্ঞানগুলো এখানে বিভিন্ন সেক্টরে কাজে লাগাচ্ছেন। আশা করি উনি এই সেক্টরটাকেও একটা সমৃদ্ধ সেক্টর, বলিষ্ঠ সেক্টর এবং পরিচ্ছন্ন সেক্টর হিসেবে গড়ে তুলবেন, যার মধ্য দিয়ে এই দেশের প্রতিদিনকার যাতায়াতে লাখো মানুষ একটা মুক্তির দিশা পাবে। আচ্ছা, আপনি কর্মপরিকল্পনা নেওয়ার কথা বলছিলেন। আপনি অনেকদিন ধরেই যাত্রী কল্যাণ সমিতিতে কাজ করছেন এবং এই যে ঈদের সড়ক দুর্ঘটনা সেগুলো নিয়েও কাজ করছেন। আপনার কাছ থেকে জানতে চাইবো যে কর্মপরিকল্পনার কথা আপনি বলছেন, সেখানে আপনার কাছ থেকে কোনো রকম পরামর্শ আছে কিনা যে অবশ্যই কেমন হতে পারে, এই নিয়ে আপনার কাছে আমরা শুনবো। তবে আমাদের হ্যাপনিং পয়েন্টের এই আয়োজনে দর্শক একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে এবং আমরা আজকে কথা বলেছিলাম যে উৎসবের আনন্দে মৃত্যু ফাঁদ নিয়ে। বিরতিতে যাবার আগ মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যাত্রী কল্যাণ সমিতিতে আপনি অনেক দিন ধরে কাজ করছেন এবং এই যে সড়ক দুর্ঘটনার পেছনে আপনার যে অভিজ্ঞতা, সেখানে নতুন সরকারের কাছে আপনার কোনো রকম পরামর্শ আছে কিনা যে কেমন হতে পারে কর্মপরিকল্পনা? দেখুন, আসলে আমাদের বহুগণত্বের দেশ, আমাদের এখানে জনসংখ্যা বেশি, তুলনায় রাস্তা কম এবং গণপরিবহনের মান গুণ নিয়ে একেবারে মানে যাতা অবস্থা। এখন এখানে থেকে আমাদের আসলে দরকার কি? আমাদের প্রয়োজন হলো যে এখানে গণপরিবহনের সংখ্যা বাড়ানো এবং ছোট যানবাহন নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বেশি মানুষ বহন করতে পারে এমন বাসের সংখ্যা বাড়ানো।
এখন এখানে বাসের সংখ্যা সরকারি রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান আছে সেটা আসলে একটা দুর্নীতি অনিয়মের বেড়াজালে যুক্ত থাকবার কারণে ওই প্রতিষ্ঠান জনস্বার্থ রক্ষা করতে পারছে না, যাত্রী স্বার্থ পূরণ করতে ব্যর্থ। তারা বাসগুলো নিয়ে লিজ দিয়ে চালাচ্ছে। বাস যদি লিজ দিয়ে চালায় তাহলে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এত বড় একটা কাঠামো, এত জনবলের বেতন দেবার প্রয়োজন কি? পক্ষান্তরে আমরা বিপরীতে দেখছি একটা কোম্পানিতে 500 বাস থাকলে 25 জন কর্মকর্তা কর্মচারী দিয়ে সারা বাংলাদেশে বাস নেটওয়ার্ক গড়ে তুলেছে, তারা চালাচ্ছে। সুতরাং এই চিত্র আমাদের কাছে উপস্থিত, কিন্তু আমরা একটা জায়গায় ঘুরপাক খাচ্ছি। আমি বিগত সরকারের মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টা এবং সড়ক পরিবহন সচিবকে বলেছিলাম, দেখুন একটা বিআরটিসি বাস দৈনিক এখন 5,000 টাকায় লিজ দিচ্ছেন, এটা আসলে রাষ্ট্র যদি সরাসরি টাকাটা আপনি যদি সরাসরি টাকাটা আদায় করেন তাহলে 15,000 টাকা দৈনিক আয় করা সম্ভব, এবং 15,000 টাকা আয় করলে আপনার প্রতিষ্ঠানও বলিষ্ঠ হয়, যাত্রীরাও সেবা পায়, বাসের চেহারাও পরিচ্ছন্ন থাকে। উনি বললেন কিভাবে? আমি বললাম যে আপনি এখন ভাড়া দিচ্ছেন, ইজারা দিলেন একজনকে, সে 5,000 টাকায় আপনারা দেয়, সে 10,000 টাকা আয় করে। আবার ওই ব্যক্তি কিন্তু যিনি লিজি, উনি কিন্তু নিজে চালান না, উনি ড্রাইভারের কাছে দিয়ে দেন। ড্রাইভার আর হেল্পারও আরও 5,000 টাকা আয় করে, তাহলে 15,000 আয় এখানে আয় হচ্ছে, এই 3 জনে ভাগ করে নিচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটা রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায়। কিন্তু এই 15,000 টাকা যদি বিআরটিসি সরাসরি পাইতো, আমার সেবার মানবাত্ম বিআরটিসিও বলিষ্ঠ থাকতো। এই যে এটা স্মার্ট পদ্ধতিতে ভাড়া আদায় হলে, যেটা মেট্রোতে আদায় হয়, এরকম স্মার্ট পদ্ধতিতে ভাড়া আদায় হলে কিন্তু বিআরটিসি সরাসরি টাকাটা পায়। আচ্ছা, আপনি ভাড়া নিয়ে যেহেতু কথা বলছেন, আপনার মাঝে আমি একটু ইন্টারাপ্ট করি যে এবারে ঈদযাত্রায় সবচেয়ে বড় যে অভিযোগটা ছিল যাত্রীদের কাছ থেকে, যে ভাড়া নিয়ে তারা তারতম্য দেখতে পাচ্ছেন, তারা বাস্তবে দেখতে পাচ্ছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো রকম অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, এই যে কোথাও কোথাও 20-30 টাকা কম নেওয়া হচ্ছে। আচ্ছা, আমি এই অভিযোগটা বিভিন্ন টেলিভিশনে যাচ্ছি, সেখানে আমার দিতে হয়, সে কারণে আমি ভাড়া তালিকা নিয়ে এসেছি। এই যে সারা দেশে সেতুর টোল ফেরির সার্ভিসের ফি বৃদ্ধি পাওয়ায় আন্তজেলা ও দূরপাল্লা রোডে আরামদায়ক সার্ভিস প্রদানের নিমিত্তে 51 আসনের স্থলে 40 আসন বিশিষ্ট বাসের তালিকা, এই যে এটা। আচ্ছা, এখানে প্রথমে একটা শুভঙ্করের ফাঁকি তৈরি করা হয়েছে। 51 আসনের বাসে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে, 40 আসনের ভাড়ার তালিকা প্রণয়ন করা হয়েছে। এটা একটা আমাদের জন্য প্রতারণা, কারণ ভাড়ার তালিকাটা তৈরি করেন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন এবং সরকার মিলে। এখানে যারা ভুক্তভোগী, আমরা নাগরিক সমাজ, যাত্রী সমাজ, তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। আমরা বিভিন্ন সময় বারবার সরকারকে দাবি দেই, বারবার আমাদেরকে মালিক সমিতির নির্দেশে আমাদেরকে দূরে রাখে। আচ্ছা, 51 আসনের বাসে ভাড়া নির্ধারণ করে 40 আসনের তালিকা তৈরি করে। 51 আসনের উপর কোনো ভাড়ার তালিকা নাই, কিন্তু বাংলাদেশে 2টা বাস চলে, একটা 51, 52, 54 আসনের বাস, আবার একটা 40 আসনের বাস। এখন এই 51 আসনের বাসে ধরেন যে পথের ভাড়া 350 টাকা, ওই পথে ধরেন আপনার 40 আসনের বাসে ভাড়া হলো 600 টাকা বা 500 টাকা। এখন কথা হলো যে ঈদের সময় যেহেতু 51 আসনের বাসের তালিকা নাই, 51 আসনের 54 আসনের বাসের ভাড়া এই তালিকা ধরে আদায় করা হয়। আবার কোনো কোনো সময় এই তালিকা ডিঙ্গিয়ে 5 গুণ আরও বাড়তি আদায় করা হয় যখন যাত্রী সংকট হয়। কিন্তু এখন ধরেন 51 আসনের বাসের ভাড়া 350 টাকা, কথার কথা। মন্ত্রী মহোদয় গেলেন কাউন্টারে দেখলেন, কিন্তু কাউন্টারে দেখলেন যে ওনাকে তালিকাটাই দেখানো হয়েছে। মন্ত্রী বললেন 1 মাসের জন্য, উনি এইগুলো এখনো বুঝে উঠতে পারেননি আমি মনে করি। ওটার আগেই ওনার সাথে আছে মালিক সমিতির নেতা, ওনার সাথে আছে শ্রমিক ফেডারেশনের নেতা, যাত্রীদের কোনো প্রতিনিধি নাই। সুতরাং যাত্রীর কথা বলবে কে? মালিকরা বুঝিয়ে দিচ্ছেন যে দেখেন ভাড়া এত, 390 টাকা, আমি 90 টাকা নিলাম না 80 টাকা নিলাম। কিন্তু ওনার ভাড়া তো 390 না, ওনার ভাড়া তো 280। উনি বুঝাই দিলেন এটা। এখন মন্ত্রী মহোদয়ও এটা দেখলেন যে হ্যাঁ আসলে তো ভাড়া কম নিচ্ছে। এটা আমি মন্ত্রী মহোদয়ের কোনো জানার আছে বলে আমি মনে করি না। ভাড়ার বৈপরীত্যের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী কল্যাণ সমিতি এবং পরিবহন মালিক শ্রমিক যে সমিতি আছে তাদের মধ্যে একটা বিরাট তারতম্য দেখা যাচ্ছে আসলে ভাড়া তালিকার এই নির্ধারণ নিয়েও।
আমরা আসলে আশা করব যারা আছেন কর্তৃপক্ষ এই বিষয়গুলোতে আসলে মনোযোগ দেবেন এবং সড়কে দুর্ঘটনা কমানোর জন্য আসলে তারা বাস্তবিক অর্থে কোনো একটা কর্মপরিকল্পনা তারা গ্রহণ করবেন। এই যে দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কেমন হতে পারে আসলে? দেখুন, আসলে আমাদের আসলে কেমন হতে পারে বা কি হওয়া দরকার এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন যাবত আলোচনা করেছি, সরকারের কাছেও আছে, হাজার হাজার সুপারিশমালা আছে, হাজার হাজার পরিকল্পনা আছে, কিন্তু বাস্তবায়ন কোনটা হবে? বিগত 15 বছর আমরা যেটা দেখেছি, যেটা লাভজনক, অর্থাৎ সচিব লাভবান হবে, মন্ত্রী লাভবান হবে বা আমলারা লাভবান হবে এমন প্রকল্প নেওয়া হয়েছে। জনগণের লাভবান হবে এমন প্রকল্প নেওয়া হয়নি। কারণ আপনি যদি দেখেন রেলপথে আপনার প্রায় 1.5 লাখ কোটি টাকা বিনিয়োগ হলো, একটা ট্রেনের বগি বাড়েনি, একটা ইঞ্জিন বাড়েনি, রেল লাইন পুনর্বাসন হয়নি, একটা স্টেশন বাড়েনি, 1 কিলোমিটার গতিও বাড়েনি। তাহলে আপনি কার জন্য বিনিয়োগ করলেন? আপনি সড়কে আসেন, সড়কে আমরা অবকাঠামোর জন্য বিনিয়োগ করেছি। অবকাঠামোর ফলে লাভবান কারা হয়েছে? যারা বাস আমদানি করে, যারা ট্রাক আমদানি করে, বিদেশের কোম্পানিগুলো যারা বাস বিক্রি করে তারাও লাভবান হয়েছে। কিন্তু এই যে যাত্রী দুর্ভোগ লাঘবের জন্য, এই যে মানুষের সমস্যা সমাধানের জন্য, দুর্ঘটনা কমানোর জন্য, প্রাণহানি কমানোর জন্য ছোট ছোট প্রকল্প যেগুলো সচেতনতামূলক নেওয়া যায়, চালকদের প্রশিক্ষণের জন্য যেগুলো নেওয়া যায়, এই যে বিআরটিএ নিবন্ধিত কিছু ড্রাইভিং স্কুল আছে, এই ড্রাইভিং স্কুলগুলোকে মান কীভাবে উন্নয়ন করা যায়, এগুলোর মধ্য দিয়ে চালকদেরকে নিয়মিত কীভাবে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যায়, এই যে এই ছোট ছোট কাজগুলো যেগুলোতে সরকারের বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন নাই, অথচ এখান থেকে ভালো ফসল আসতে পারে, ভালো রেজাল্ট আসতে পারে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। আমি মনে করি নতুন সরকার এই সমস্ত জায়গাগুলোতে মনোযোগ দেবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে যদি মালিক সমিতি নিয়ন্ত্রণ করে, সরকারকে যদি মালিকদের প্রভাবে প্রভাবিত হয়ে যায়, তাহলে বিগত সরকারের মতো হয়তো আমাদের সেই আশার বালিতে গুড় ছিটে দেওয়া হবে। এখন নতুন প্রধানমন্ত্রী, ডাইনামিক প্রধানমন্ত্রী, ওনাকে দেখছি উনি নিজেই সব কিছু হ্যান্ডেল করছেন এবং সব কিছু স্মার্টলি দেখছেন। আশা করি হয়তো এই সরকার এই সেক্টরের দীর্ঘদিনের যে জঞ্জাল, এই জঞ্জালগুলো পরিষ্কার করে একটা সুন্দর সেক্টর হিসেবে গড়ে তুলতে সমর্থ হবেন, এমনটি আমার কাছে মনে হয়। আচ্ছা, উৎসবের আনন্দে মৃত্যু ফাঁদ নিয়ে যেহেতু আমরা কথা বলছি এবং বিগত 11 দিনের যে সড়কের চিত্র আমরা দেখতে পাচ্ছি, প্রায় 300-র মতো দুর্ঘটনা নিহত হয়েছেন এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে। আপনার কি মনে হয় যে এই যে আইন প্রয়োগকারী সংস্থা আছে সড়কের নিরাপদ যাত্রার জন্য, তাদের ভূমিকাটা আসলে যথাযথ ছিল? দেখুন, পৃথিবীর উন্নত দেশগুলো কিন্তু প্রযুক্তির ব্যবহার করছে, প্রযুক্তির সহায়তায় তারা যানবাহন কন্ট্রোল করছে। আপনি যেটা বলছেন, এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলাম সচিবালয়ে গিয়ে উনি আসলে রুমে রুমে চেক করছেন কোন কর্মকর্তারা উপস্থিত, কোন কর্মকর্তারা উপস্থিত নয়। এটা তো আসলে মহাসড়কে গিয়ে রোড টু রোড ইয়া করা সম্ভব নয়। সেই জন্য আসলে আমাদেরকে ডিজিটাল প্রযুক্তির সহায়তা নেওয়া অত্যন্ত জরুরি। কারণ পৃথিবীর উন্নত দেশগুলো যেখানে দুর্ঘটনা কমিয়েছে, মানুষের হ্যাসেল কমিয়েছে, এই যে ভাড়া নিয়ে কোনো বিতর্ক নাই, এই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু ডিজিটালি ট্রান্সপোর্ট ব্যবস্থা ম্যানেজমেন্ট করছে। আমরা মনে করি আমাদের এখানে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির সহায়তা নিলে এই সমস্ত জায়গাগুলোতে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো এবং আমাদের রোড ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের জন্য এখন যে পরিমাণ জনবল, যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী, যে পরিমাণ পুলিশ, যে পরিমাণ বিভিন্ন সংস্থা, এখানে আরও জনবল আমরা কমিয়ে আনতে পারবো বলে আমরা মনে করি। তাছাড়া আমাদের আসলে বড় ধরনের যে ঘাটতির জায়গা, চালক তৈরির প্রশিক্ষণ, রোড সেফটি অডিট এবং এই যে মানে নিবন্ধিত যানবাহন, অনিবন্ধিত যানবাহনকে একসাথে মিক্সিং পদ্ধতিতে চলাচল, এই সমস্ত জায়গাগুলোতে আসলে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা দরকার। আমাদের দেশ ছোট, আমাদেরকে বড় পরিবহনের দিকে ধাবিত হতে হবে, বিপরীতে আমরা গণপরিবহন উল্টো নীতিতে চলেছি। এবং এখানে কি সরকারি সিদ্ধান্তের পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্তও কি যুক্ত হতে পারে? এটা রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব না। কারণ পরিবহন খাতে যারা প্রভাব বিস্তার করে তারা বরাবরই সরকার দলের নেতা হয়ে যায়। ফলে একটা সময় পরে সরকার কিন্তু এখানে বিব্রত হয়, সরকারকে এই তাদের জঞ্জালগুলো সরকারের কাঁধে গিয়ে চাপায়, যেটা আমরা বিগত 15 বছর দেখেছি। আমরা এক শাহজাহান খানকে দেখেছি, এক এনায়েতুল্লাহকে দেখেছি, ওসমান আলীকে দেখেছি।
যেগুলো আসলে এখন হয়তো নতুনভাবে আরো এইরকম অবশ্যই আমাদের আবির্ভাব দেখার হচ্ছে। তালিকাটাও আসলে অনেকটাই দীর্ঘ। এরকম আমরা আমাদের আবির্ভাব আয়োজনে হচ্ছে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি ছোট করে কিছু বলতে চান। দেখুন আসলে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা জিনিস আশা করি, সেটা হলো যে দীর্ঘদিন আমরা এই যে এই সেক্টরের জঞ্জাল নিয়ে দেশের মানুষ ক্ষুব্ধ এবং বিরক্ত। উনি যেভাবে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন। এই যে যে আন্দোলন, গণ আন্দোলনের মধ্য দিয়ে একটা নির্বাচন হলো, এই নির্বাচিত সরকারের উনি প্রধানমন্ত্রী হলেন, অনেকগুলো রক্তস্নাত, অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে এই নির্বাচনটি হলো। এখন এইখানে ওনার কাছে আমরা যে জিনিসটি অনুরোধ করব, আসলে এই আন্দোলনের পূর্বে ছিল কিন্তু নিরাপদ সড়কের আন্দোলন। নিরাপদ সড়কের আন্দোলনের থেকে গণ আন্দোলন, এই গণ আন্দোলন থেকে কিন্তু এই নির্বাচন। ওনাকে মাথায় রাখতে হবে, ওনাকে সেই আন্দোলন সংগ্রামগুলোকে মাথায় রাখতে হবে। কেননা যারা ত্যাগ করেছে, যারা জীবন দিয়েছে, তারা একটি নতুন বাংলাদেশ চেয়েছে। এই নতুন বাংলাদেশ কোন বাংলাদেশ? যেখানে আমি নিরাপদে যাতায়াত করতে পারবো, নিরাপদে স্বাচ্ছন্দ্যে আমি একটা গণপরিবহন ব্যবহার করতে পারবো, আমার জীবনের নিরাপত্তা যেমন থাকে, এমন স্বপ্ন দেখে তারা তাদের জীবন উৎসর্গ করেছেন। সুতরাং এই জায়গাতে যদি আমরা পরিবহন সেক্টরে একটা ইতিবাচক পরিবর্তন আনতে সমর্থ না হই, তাহলে কিন্তু আমি মনে করি সরকারকে একসময় না একসময় হয়তো এটা জনগণের মুখোমুখি হতে পারে। অবশ্যই অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম উৎসবের আনন্দে মৃত্যু ভাত নিয়ে, এবং প্রতি বছরই দেখা যায় এই ঈদের সময়টায় এসে এই দুর্ঘটনাগুলো আমাদের ঈদের আনন্দে ভাটা দেখা দেয়, এবং ঈদের আনন্দ যেন আর কোনো মায়ের কান্নার কারণ না হয়, নিরাপদ যাত্রা যেন নিশ্চিত করা হয়। নতুন সরকারের কাছে এই আশাটাই থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হবার জন্য, এবং সেই সাথে আগামী দিনের আয়োজনেও যুক্ত হবার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।